আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটি পুকুরে হররা টানা হচ্ছে। দর্শক, এই পুকুরটি আমাদের ৮০% জল আয়তন আছে এবং এটার গভীরতা আছে 10 ফিট। এই পুকুরটাতে আমরা পদ্মা নদীর পোনা মজুত করেছি। এই পুকুরটিতে আমরা অ্যাভারেজে কেজিতে 20টা থেকে 25টা লাইনের কার্প জাতীয় মাছের পোনা অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এই পোনাগুলো মজুত করেছি। দর্শক, এই পুকুরটাতে আমরা 4 মাস বা 3.5 মাস বা 3 মাস এইরকম সময়ে আমরা এই পুকুরটাতে পোনাগুলো নার্সিং করব এবং নার্সিং করে এইখান থেকে অ্যাভারেজে হাফ কেজি, 600 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম এরকম সাইজ যখন হয়ে যাবে তখন এই পুকুর থেকে নিয়ে আমাদের অন্য একটি চাষের পুকুরে অর্থাৎ টেবিল ফিশের পুকুরে নিয়ে আমরা ছাড়বো, এরকমটা পরিকল্পনা আমাদের আছে। তো এই জন্য আমরা পুকুরটা খুব সুন্দরভাবে প্রস্তুত করেছি। দর্শক, এই পুকুরটি আমি ঠিক একইভাবে প্রস্তুত করেছি। বিগত ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিভাবে পুকুর প্রস্তুত করি, বড় সাইজের পোনার পুকুর। দর্শক, এইটাও একটি পুকুর। ওই পুকুরটি এর আগে যে ভিডিওটা আপনারা পেয়েছেন যেটাতে আমি গত 3 দিন বা 4 দিন আগে আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, ঠিক ওই একইভাবে এই পুকুরটিও আমরা প্রস্তুত করেছি। তো দর্শক, প্রস্তুত করার পরে আমাদের পোনা মজুত অলরেডি হয়ে গিয়েছে। এখনও আমরা মাছকে খাবার স্টার্ট করিনি, আরও 3-4 দিন পর থেকে আমরা খাবার দেওয়া শুরু করব। তো দর্শক, আমি আমার অনেক ভিডিওতে হররার বিষয়টা বলি, তো অনেক চাষি ভাইরাই এই বিষয়টা বোঝেন না যে হররা আসলে কি, হররা কিভাবে টানতে হয়, টানলে কি কি কাজ হয়, এই বিষয়গুলোর উপরে আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। দর্শক, আমাদের ব্যক্তিগত চাষ ব্যবস্থাপনার জন্য এই রকম ছোট বড় সব মিলিয়ে 4-5টা পুকুরে আমরা বড় সাইজের পোনা করি এবং সেইগুলা থেকে আমরা বড় সাইজের মাছ উৎপাদন করে অর্থাৎ টেবিল ফিশ তৈরি করে আমরা বিক্রি করে থাকি সাধারণত। এবং বাকি অনেকগুলো পুকুরই আমাদের আছে যেগুলোতে আমরা পদ্মা নদীর পোনা করে সারা দেশে বিক্রি করতেছি। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন। তো যাই হোক দর্শক, যে বিষয় কথা বলছিলাম, এই হররাটা আসলে কি এটা একটু আপনাদেরকে দেখাই, একটু উঁচা করতে হাসান। দর্শক দেখেন, এইটাই হচ্ছে হররা। দর্শক, এই যে কাঠিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাটির পোড়ানো কাঠি। এই কাঠি অনেক ধরনের হয়, কেউ কেউ এগুলা সিমেন্ট দিয়ে তৈরি করেন, তবে সিমেন্ট দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলো অনেক কোয়ালিটি ভালো হয় না, খুব দ্রুতই আসলে নষ্ট হয়ে যায়। এবং সিমেন্টেরগুলো একটা সমস্যা যেটা করে যে মাটির তলায় চলে যায়, যখন এটা পুকুরে টানা হয় তখন মাটির তলাতে চলে যায়। কিন্তু মাটি দিয়ে যেটা পোড়ানো এইটা ভালো, এটা দীর্ঘস্থায়ী হয়, মোটামুটি 10 বছর 15 বছর ব্যবহার করা যায়। এবং এইটাকে তৈরি করার জন্য আমরা যে কাজটা করি, আমরা প্রথমে এই কাঠিগুলো অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে আসি, অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসি। আনার পরে দর্শক, এই যে রশি দেখতে পাচ্ছেন এটা একটু মোটামুটি ভালো কোয়ালিটির রশি এবং লাইলন যে মোটা সুতা সেইটা দিয়ে দেখেন কিভাবে বেঁধেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেন, রাজীব ভাই হররা কিভাবে তৈরি করব। দর্শক, এটা দেখানোর জন্যই আসলে বেসিক্যালি আজকের ভিডিওটি করা। একটু দেখেন দর্শক যে কিভাবে আমরা বেঁধে রেখেছি। হ্যাঁ হাসান, যা কাজ শুরু কর। তো দর্শক, এইভাবে যদি আসলে হররা বানানো হয় বা তৈরি করা হয় তাহলে আমার যেটা ধারণা মোটামুটি 10-12 বছর 15 বছর অনায়াসেই আসলে ব্যবহার করা যায়। আমি 2013-14 সালে যে হররা বানিয়েছিলাম সেই হররাগুলো এখনও আমার কাছে আছে, সেইগুলো দিয়ে এখনও টুকটাক কাজ আসলে করা যায়, যদিও কিছুটা নষ্ট হয়ে গিয়েছে তারপরে এখনও কাজে আসে। বিষয়টা হচ্ছে দেখেন, এই মাছ চাষের যে উপকরণ এইগুলা যখনই আপনারা ক্রয় করবেন বা তৈরি করবেন দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা করে করবেন, এটা ভালো হবে। ধরেন এককালীন যদি কিছু খরচা বেশি হয় আমি মনে করি এটা ভালো। হ্যাঁ, এককালীন যেটা আমার তৈরি করতে 1000 টাকা খরচা হবে সেইখানে যদি আর 500 টাকা অর্থাৎ 1500 টাকা খরচা করা হয় তাহলে জিনিসটা কিন্তু 5 বছরের জায়গায় 10 বছর ব্যবহার করা যায়। এইটা কিন্তু একটা বিষয়। তো যাই হোক দর্শক, এইটা গেল হররা প্রস্তুতের বিষয়। এই হররা পুকুরে কেন টানি দর্শক, দেখুন এই পাশে হাসান এবং ওই পাশটাতে দেখেন কাশেম ভাই, দুইজন দুই পাশে ধরে হররাটা টানতেছে। তো টানার ফলে দেখুন পানি থেকে হালকা হালকা পরিমাণে কিছু বুদবুদ
টাইপের পানির উপরের দিকে উঠে আসতেছে। অর্থাৎ এই পুকুরটা আমরা প্রস্তুত করেছি, আমরা অনেক বেশি পরিমাণে উপকরণ ব্যবহার করে পুকুরটাকে প্রস্তুত করেছি, যার ফলে পুকুরের তলদেশে কিছু গ্যাস হয়েছে এবং মাছকে যখন নিয়মিত খাবার দেওয়া হয় তখনও কিন্তু আসলে পুকুরের তলদেশে কিছু পরিমাণে গ্যাস কিন্তু থাকে। দর্শক, ওই গ্যাসগুলো যদি আসলে এই হররা টেনে দেওয়া যায় তাহলে অনেকাংশেই রিমুভ হয়ে যায়, অনেক পরিমাণে আসলে ওইটা কমে আসে। দেখা যায় বুদবুদগুলো উপরের দিকে উঠে গেলে এই বুদবুদি যে আসলে গ্যাস, বিষয়টা এরকমও না। বুদবুদ ওঠার ফলে যে বিষয়টা হয় যে তলদেশটা যে আসলে দূষিত হওয়ার যে একটা প্রবণতা, এটা অনেক অংশে কমে আসে। দেখুন, আমরা যখন পুকুরে খাবার দিই, খাবার দিলে মাছকে যখন খাবার দেই, মাছ খাবারগুলো খায়, খেয়ে পায়খানা করে। এই পায়খানাগুলো যাওয়ার জায়গা কিন্তু আসলে পুকুরের তলদেশ। এবং খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবারের ডোজ বলেন, আরও নানাবিধ উপকরণ আমরা যখন পুকুরে ব্যবহার করি তখন সব কিছুই যাওয়ার জায়গা হচ্ছে পুকুরের তলদেশ। তো দর্শক, তলদেশে যখন এই উপকরণগুলো চলে যায় তখন তলদেশে একটা গ্যাস তৈরি করে এবং গ্যাস থেকে অ্যামোনিয়া হয়ে যায়। অনেক ক্ষেত্রে অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটিতে কিন্তু রূপান্তরিত হয়। তবে হররা টানলে যে পুকুরে অ্যামোনিয়া টক্সিসিটি হবে না, বিষয়টা এরকম না। আরও আসলে গ্যাসের ওষুধপত্র, অ্যামোনিয়ার ডোজ, এগুলারও আমাদের দরকার আছে। তবে অনেকাংশেই আসলে আমাদের চাষ ব্যবস্থাপনা রিস্ক মুক্ত থাকতে পারে। এইভাবে গ্যাসটা তলদেশ থেকে উঠাই দিতে পারলে মাছ চাষ ব্যবস্থাপনা কিছুটা সুরক্ষিত থাকে, কিছুটা না আসলে অনেকটাই সুরক্ষিত থাকে, অনেকটাই ভালো হয়। ধরেন ঘন ঘন পুকুরে মাছ ভাসার যে একটা প্রবণতা, এটা অনেকাংশে কমে আসে। এবং এই যে মাছতে খেয়ে যে পায়খানা করে দিচ্ছে না, হররা যখন আমরা টেনে দিচ্ছি, এই পায়খানাগুলো হররার সাথে লেগে যখন একটা পানির নিচে একটা আন্দোলন সৃষ্টি করতেছে, অর্থাৎ পানির নিচে এই পায়খানাগুলোকে কিন্তু এই হররাতে ভেঙে দিচ্ছে। এর ফলে কি হয় যে মাছের দেহ নিঃসৃত কিছু পদার্থ থাকে এবং মাছের পয় নিষ্কাশন যে দ্রব্যগুলো পুকুরের নিচে থাকে, দর্শক, এইগুলা থেকে একটা অংশ কিন্তু প্রাকৃতিক খাদ্যে রূপান্তরিত হয় এবং বাকিগুলো পুকুরের তলদেশেই থেকে যায়। পরবর্তীতে আমরা যখন চুন নুনের ডোজ করি তখন এইগুলো আস্তে আস্তে অপসারিত হয় এবং পাশাপাশি এইগুলা থেকে যখন অল্প পরিমাণে বা অধিক পরিমাণে অ্যামোনিয়া তৈরি হতে শুরু করে তখনই প্রতি মাসে আমরা যখন একবার অ্যামোনিয়ার ডোজ করি তখন দেখা যায় অ্যামোনিয়াটা কন্ট্রোল হয়ে যায়। দর্শক, এই হররাটা প্রতি সপ্তাহে একবার টানতে পারলে খুবই ভালো হয়। তবে আমরা যেই সকল পুকুরগুলোতে ক্যাটফিশ টাইপের মাছ চাষ করি, বিশেষ করে শিং মাগুর মাছ করি এবং গুলশা ট্যাংরা করি, দর্শক, ওই পুকুরগুলোতে প্রতি 3 দিন পর একবার হররা টানি আমরা। এবং বড় মাছের, কার্প জাতীয় মাছের যে পুকুরগুলো থাকে ওই পুকুরগুলোতে সপ্তাহে একবার হররা টানতে পারলে খুবই ভালো হয়। দর্শক, আমরা আমাদের পুকুরগুলোতে প্রচুর খাবার ব্যবহার করি এবং পুকুরে যা যা লাগে আসলে তাই আমরা ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করি। আসলে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি 1 টন খাবার পুকুরে দিই তাহলে 1 টন পায়খানাই কিন্তু হবে, বরঞ্চ পরিমাণে আরও বেশি হবে। মাছ তো শুধু এই 1 টন খাবারই গ্রহণ করবে না, ওর সাথে কিছু প্রাকৃতিক খাদ্যও খাবে এবং খেয়ে যখন পায়খানা করবে এগুলো সব কিন্তু পুকুরের তলদেশে যাবে। আমি একটু আপনাদেরকে দেখাই। দর্শক, একটু খেয়াল করে দেখেন, এটা আসলে নতুন প্রস্তুত করা পুকুর, এই জন্য গ্যাস একটু বেশি পরিমাণে আছে পুকুরটাতে, বুদবুদ টাইপের উঠতেছে একটু বেশি পরিমাণে। দেখেন ওনারা টেনে যাচ্ছে, নিচ থেকে দেখেন বুদবুদ আকারে উঠতেছে। তবে মোটামুটি 1 মাস 2 মাস যখন এটাতে মাছ চাষের বয়স হয়ে যাবে তখন আর এই বুদবুদগুলো থাকবে না। এটাতে অ্যামোনিয়া ডোজ করা হয়েছে মাত্র 1 বার, 2 বা 3 বার ডোজ করে দিলেই আসলে অতিরিক্ত গ্যাস হওয়ার যে প্রবণতা এগুলা কিন্তু আমাদের কন্ট্রোলে চলে আসবে ইনশাআল্লাহ। দর্শক, যারাই আমার এখানে কর্মরত আছে, আমাদের হাসান আছে, আমাদের কাশেম ভাই আছে, সবাইকেই আমি বলি যে সপ্তাহে একবার যেন আমাদের পুকুরগুলোতে হররা টানা হয়। তো সপ্তাহে একবার অবশ্যই টানবে এবং যদি সম্ভব হয় 3 দিন পর একবার টানতে পারলে খুবই ভালো হয়। দেখেন এই যে হররা টেনে চলে গেল ওরা, হ্যাঁ, 2টা টান দিল, এদিক থেকে একবার গেল, ওদিক থেকে একবার আসলো। আমার ধারণা যে এতে যে কী পরিমাণ উপকার হয়েছে সেটা শুধু যারাই কাজটা করে তারাই বুঝতে পারবে। হ্যাঁ, এখন আবার পাশে আর একটা পুকুর আছে, ওই পুকুরটাতে টানতে যাচ্ছে। তো দর্শক, এই হররা টানার উপকারিতা সম্পর্কে আমি যদি বলতে যাই তাহলে ভিডিওতে বলেও শেষ করতে পারবো না। এটার আসলে অনেক উপকার আছে। প্রথমত গ্যাস উঠিয়ে দেয়, দ্বিতীয়ত যে কাজটা করে যে এটা প্রাকৃতিক খাদ্য যে ধরে রাখার একটা ব্যাপার থাকে পুকুরে, এটা সচল রাখে।
পুকুরে ধরেন এটা ঘন ঘন যদি আসলে পুকুরে টানা হয়, তাহলে পুকুরের তলদেশে যে মাছের দেহ নিঃসৃত পদার্থ বলেন, মাছের পায়খানা বলেন, বা প্রাকৃতিক খাবারের যে ডোজ আমরা করি, জৈব পদার্থগুলো যে জমে থাকে, এইগুলাকে যখন হররা টেনে একটু নাড়িয়ে দেওয়া হয়, তখন আবার পানির কালারটা সুন্দর হয়ে যায়। এটা একটা বিষয়। এবং ঘন ঘন পুকুরে মাছ ভাসার যে একটা প্রবণতা, এইটাও কিন্তু কমে যায়। এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখেই বেসিক্যালি আমরা হররাটা টানি। আর যারা নতুনভাবে পুকুর প্রস্তুত করে মাছ ছাড়তেছেন পুকুরে, দর্শক, সুন্দরভাবে পুকুর প্রস্তুত করে মাছ পুকুরে মজুত না করলে কিন্তু আসলে মাছ চাষ করে মজা পাওয়া যায় না। একটু খেয়াল করে দেখেন তো, আমাদের পানির কালারগুলো দেখেন কত সুন্দর কালার হয়েছে। দর্শক, অনেক ধরনের উপকরণ ব্যবহার করেই কিন্তু এরকম সুন্দর কালার করতে হয়। আর এরকম সুন্দর কালার করতে গেলে অনেক ধরনের উপকরণ যখন ব্যবহার করবেন না, তখন যদি হররা টানার ব্যবস্থাটা না থাকে, তাহলেই কিন্তু আসলে গ্যাস হয়ে, গ্যাস থেকে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া টক্সিসিটি হয়ে যেতে পারে। পুকুর প্রস্তুত হতে অনেক বেশি সময় লাগতে পারে, এবং পুকুর প্রস্তুত করার পরে মাছ ছাড়বেন, দেখবেন যে মাছ কিন্তু মারা যাইতে পারে, নানাবিধ সমস্যা হইতে পারে। এই জন্য হররাটা মাছ চাষে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সম্মানিত চাষি ভাইয়েরা, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি আপনারা এই ভিডিওটা দেখার পরে এই হররা কেনার জন্য আমাকে ফোন দিবেন। অনেকেই ফোন করে জিজ্ঞেস করবেন যে ভাই, আপনি হররা বিক্রি করেন কেনা? ভাই, এটার জন্য কিন্তু আমাকে ফোন দিবেন না। আমি কিন্তু মৎস্য উপকরণ বিক্রি করি না। যদি কখনো করি, তখন আমি ভিডিওতে আপনাদেরকে জানাবো। কাইন্ডলি হররা কেনার বিষয়ে কেউ আমাকে ফোন দিবেন না। আমার কাজটা হচ্ছে, বা আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়া। সেটা আমি দেওয়ার চেষ্টা করি। সংগ্রহ করা আপনাদের দায়িত্ব। আপনারা নিজ দায়িত্বে এই জিনিসগুলো সংগ্রহ করে নেবেন। যদি বুঝতে না পারেন, সেই ক্ষেত্রে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা ফোন কল করে জিজ্ঞেস করতে পারেন যে কোথায় গেলে পাবেন বা কিভাবে কি করবেন। ভিডিওতে তো আসলে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করেছি। তারপরেও যদি কেউ না বোঝেন, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন। আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য। যাই হোক দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে আসলে আমার জন্য দোয়া করবেন। আর আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। আগে আমি একদিন দুই দিন পর পরই ভিডিও দিতাম। এখন আগের মতো আমি আর ভিডিও দিতে পারি না। আমি এই বছর পদ্মা নদীর পোনাটা বিক্রি করতেছি সারা দেশে। তো ব্যাপক পরিমাণে সাড়া পেয়েছি, প্রচুর পোনা বিক্রি হচ্ছে, এবং পাশাপাশি দর্শক, ওই পোনার কার্যক্রমগুলো নিয়ে আসলে আমাদের খুব ব্যস্ত সময় যাচ্ছে। প্রায় একদিন দুই দিন পর পরই পোনার ডেলিভারি হচ্ছে, এবং আসলে একটা পুকুর খালি করতেছি, ওইটাতে বিষ করতেছি, আবার সেটাতে চাপের পোনা নিয়ে দিচ্ছি, নার্সিং করতেছি, আবার বিক্রি করতেছি, আবার অন্য চাপের পুকুর থেকে এনে দিচ্ছি। এই নানাবিধ কার্যক্রম করতে গিয়ে আমার আসলে ভিডিও ওইভাবে আগের মতো আর করা হয় না। আর একটা ভিডিও করতে একটা সময়ের দরকার, এডিট করতে একটা সময়ের দরকার, এবং ওইটাকে আপলোড করে আবার থাম্বনেল তৈরি করে বিস্তারিত আপনাদের কাছ অবধি পৌঁছানোটা একটা বিশাল সময়ের ব্যাপার। এই সময়টাই আসলে আগের মতো হয় না। তারপরেও অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আসলে ভিডিও বানিয়ে আমার কোনো লাভ হয় না। শুধু আমি চাই যে আপনারা সঠিক ইনফরমেশনটা পান, এই বিষয়টি মাথায় রেখেই আসলে ভিডিও তৈরি করি। তো আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হন, তাহলে আমার জন্য দোয়া করবেন। এই দোয়াটাই আসলে আমার এই ভিডিও বানানোর উদ্দেশ্য। দর্শক, অনেক চাষি ভাইরা বলেন না যে ভাই, পুকুর প্রস্তুত করছি, পানিতে কালার হয় না, প্রাকৃতিক খাদ্য হয় না। একটু খেয়াল করে দেখেন তো, আমি খুব সুন্দর করে পুকুর প্রস্তুত করি, আমি দারুণভাবে পুকুর প্রস্তুত করি, আমি অনেক সময় নিয়ে পুকুর প্রস্তুত করি, অনেক খরচা করে পুকুর প্রস্তুত করি। একটু তাকাই দেখেন তো কি সুন্দর পুকুর প্রস্তুত হয়েছে। দর্শক, এই পুকুরটি আমি কিভাবে প্রস্তুত করেছি সেই বিষয়টি জানার জন্য এই ভিডিওটির আগে আমি যে ভিডিওটি আপলোড করেছি, সম্ভবত 269 নাম্বার ভিডিও, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। ওই ভিডিওতে বিস্তারিত বলা আছে যে কিভাবে সাধারণত আমরা বড় সাইজের পোনা চাষ করার জন্য পুকুর প্রস্তুত করি। এই বিষয়গুলো সার্বিক আলোচনা করা আছে। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে বিষয়গুলোতে অবগত হতে পারেন। ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, তাহলে যারা ফেসবুক থেকে দেখছেন, আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছি, মাঝে মধ্যে টুকিটাকি মাছ চাষ বিষয়ক তথ্য এবং পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকব। আবারও সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।